এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে ধাক্কা দেওয়ার? রাস্তা দিয়ে কি চোখ বন্ধ করে হাঁটিস নাকি? আমি যে পড়ে গেলাম চোখে দেখতে পাচ্ছিস না? আসলে সরি আপু, আমি দেখতে পাইনি। আমাকে ফেলে দিয়ে আবার সরি বলছিস? এখন যে আমি কাদায় পড়ে আমার ড্রেসটা পুরোপুরি নষ্ট হয়ে গেল, এখন তোকে আমার কি করতে মন চাচ্ছে জানিস? আমাকে যা করার পরে করবেন, আমি এখন পালাই। আমি একটা কুকুরের তাড়া খেয়ে এই দিকে ছুটে আসতে বসে আপনার সাথে ধাক্কা লেগে গেছে। কি কি বলছিস? কুকুর? নাবিলা এই কথা বলতেই কুকুরটা নাবিলার সামনে এসে ঘ্যাও ঘ্যাও করতে লাগলো। নাবিলা দ্রুত লাফ দিয়ে উঠে নাবিলকে জড়িয়ে ধরে বলে উঠল, এই ছোট লোক, আমাকে বাঁচা, কিন্তু বললাম ওর হাত থেকে, না হলে তোকে মেরে পুঁতে রেখে দিব। নাবিলার এই কথা শুনে নাবিল তো আরো বেশি ভয় পেয়ে গেল। নাবিল মনে মনে বলে উঠল, হে আল্লাহ, তুমি আমাকে কি বিপদে ফেললে? সামনে কুকুর আর আমাকে জড়িয়ে ধরেছে একটা পেতনি মেয়ে। এখন আমি কোন দিকে যাব? যেই দিকে যাব সেই দিকে আমার বিপদ। নাবিল এটা ভেবেই নাবিলাকে টান দিয়ে তুলে হাত ধরে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তারা দুজন একটা চিপা গলির মধ্যে এসে দাঁড়ালো। নাবিলা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এই ছেলে, তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? তোমার মতলব তো দেখছি বেশি একটা ভালো না। আজব কাহিনী, আমি কি করলাম? আপনি তো বললেন কুকুরটার হাত থেকে আপনাকে বাঁচাতে, তাই তো আপনাকে নিয়ে এখানে চলে এলাম। শুধু আমাকে বাঁচাতেই নিয়ে আসলে নাকি অন্য কিছু করতে নিয়ে এসেছো? নাবিলা এটা বলতে নাবিল কিছু উত্তর দিতে যাবে, তখনই দেখে কুকুরটি ঘেউ ঘেউ করতে করতে এদিকে আসছে। নাবিলার কোনো কথা না বলে নাবিলার হাত ধরে আবারও দৌড়াতে শুরু করলো। নাবিলা একটি রুমের মধ্যে ঢুকে দরজা আটকে দিল। এটা দেখে নাবিলা বলতে লাগলো, এই ছেলে, তুমি দরজা বন্ধ করলে কেন? আপনার সাথে এখন আমি বাসর করব, তাই দরজা বন্ধ করছি। এই পিচ্চি একটা ছেলে থাপড়ে তো সব দাঁত ফেলে দিব। এখনো দুধের দাঁত পড়েনি, উনি আসছে বাসর করতে। তুই বাসরের কি বুঝিস রে? আমি বাসরের কি বুঝি আপনাকে দেখাবো নাকি? এটা বলে নাবিল আস্তে আস্তে নাবিলার দিকে এগিয়ে যেতে লাগলো। নাবিলা আর পেছানোর জায়গা পেল না, আটকে গেল। নাবিল বলে উঠল, তুই যদি আমার কাছে আসিস না, আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম। আমাকে তুই চিনিস না আমি কে। নাবিল নাবিলার কথা শুনে দাঁড়িয়ে মুচকি একটা হাসি দিয়ে ওর উদ্দেশ্যে বলে উঠল, যে মেয়ে সামান্য একটা কুকুর দেখে এতটা ভয় পায়, একটা জুনিয়র ছেলেকে জড়িয়ে ধরতে পারে, সে একটা ছেলেকে খুন করবে, এটা আমার বিশ্বাস হয় না। তাই আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। নাবিলা আর কিছু বলতে পারল না। আসলেই তো সে নাবিলকে ভয় দেখানোর জন্য এই কথা বলেছিল, কিন্তু ছেলেটা তো বুঝে গেছে। এখন নাবিলা কি করবে সে বলে উঠল, দেখো প্লিজ, আমার কোনো ক্ষতি করো না। আমি তোমার বড় বোনের মতো, আমার সাথে কেন এমন করছো? আমি আপনার সাথে কিছুই করব না, আমি আপনাকে জাস্ট একটু ভয় দেখালাম। আর আমি অন্য ছেলেদের মতো না যে মেয়ে দেখলেই হামলে পড়ব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কুকুরটা চলে গেলেই আমরা এই রুম থেকে বের হয়ে যাব। তারা দুজন দাঁড়িয়ে কথা বলছিল, এমন সময় দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পেল দুজনে। তারপরে নাবিলা ভয় পেয়ে বলে উঠল, কে এসেছে? আপনি ভয় পাবেন না, আমি আছি তো, দাঁড়ান আমি দেখছি। নাবিল এটা বলে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। আর দরজার ওপার থেকে নাবিল আর নাবিলা শুনতে পেল, এই আমার ঘরের ভেতরে কে রে? তাড়াতাড়ি দরজা খোল। আমার ঘরের ভেতর তোরা কি করছিস? তোদের নোংরামি করা বের করছি, দরজাটা একবার খোল। একটা লোকের এই কথা শুনে নাবিল দরজাটা খুলতে গিয়েও খুলতে পারল না। নাবিলা তো লোকটার কথা শুনে ভয় পেয়ে কান্না করে দিল। তারপর নাবিলা নাবিলের উদ্দেশ্যে বলে উঠল, ওরা তো আমাদের ভুল বুঝছে, এখন কি করব? দরজাটা খুললে তো আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে। নাবিলা এই কথা বলছে আর বাইরে থেকে অনবরত দরজা ধাক্কানোর আওয়াজ আসছে, আর বেশ কিছু লোক একসাথে কথা বলার আওয়াজ আসছে। শেষ পর্যায়ে নাবিল কোনো উপায় না পেয়ে দরজাটা খুলে দিল, আর সাথে সাথেই হুড়মুড় করে সবাই ভেতরে ঢুকে আসলো। তারপর কিছু ছেলে নাবিলকে ধরলো আর কিছু মেয়ে গিয়ে নাবিলাকে ধরলো। তারপরে লোকটা বলে উঠল,
অসভ্য ছেলে মেয়ে, তোরা আমার ঘরে কি করতে এসেছিলি? নোংরামি করতে এসেছিলি তাই না? ভেবেছিলি মজা নিয়ে চলে যাবি। এই তো তোদের ধরে ফেলেছি, দুটোকেই এখন বিয়ে দিয়ে দেব। তোদের দেখে কেমন লাগে? লোকটার এমন কথা শুনে দুজনে বেশ অবাক হয়ে গেল। তারপরে বেশ কিছুক্ষণ দুজন চুপ থাকার পর নাবিল বলে উঠল, দেখেন আঙ্কেল, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আমরা একটা বিপদে পড়ে এখানে এসেছিলাম। আসলে আমাদের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই। আমি ওনাকে চিনিও না ভালো করে। এই খবরদার, কোনো নাটক বানানোর চেষ্টা করবি না। এই তোরা সবাই ওদের ধরে রাখ, আমরা কাজী ডেকে নিয়ে আসছি, তারপর দুটোকে বিয়ে দিয়ে দিব। তারপরে লোকটা সহ আরো 3 জন বের হয়ে গেল কাজী ডাকতে। আর ওদের দুজনকে লোকজন ধরে রেখেছে। ওরা দুজন অনেক করে সবাইকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কেউ কিছু বোঝার চেষ্টা করছে না। লোকটা কাজী ডেকে নিয়ে চলে আসলো। তারপরে আর কি, বাধ্য হয়ে দুজনকে বিয়ে করে নিতে হলো। কাজী বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। তারপর লোকটা বলে উঠল, এখন তোরা যেখানে খুশি যেতে পারিস। তোরা আমার ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে যা। আমার ঘরটা তোরা নোংরা করে দিয়েছিস, এই পরিষ্কার করতে হবে। বেয়াদব ছেলে মেয়ে। লোকটার এমন খারাপ কথা শুনে নাবিল কিছু বলতে গিয়েও বলল না। নাবিল বুঝতে পারল এখানে কিছু বলে আর বেশি সমস্যা হতে পারে। তাই নাবিলার হাত ধরে বের হয়ে চলে গেল। দুজনে গিয়ে বসলো একটি চায়ের দোকানে। নাবিলা তারপর বলে উঠল, এখন আমি বাসায় যাব কিভাবে? আমার সাথে এটা কি হলো? আমি কিছুই বুঝতে পারছি না। দেখেন, এটা একটা দুর্ঘটনাবশত হয়ে গেছে। দুজনেই ঘটনাটার শিকার হয়েছি। আপনি এমন করছেন কেন? এখন তো আমরা দুজনে মুক্ত হয়ে গেছি। আপনি আপনার রাস্তায় চলে যান, আমি আমার রাস্তায় চলে যাব। আমি এখন যাব কিভাবে? আমার ট্রেন তো চলে গেছে। আমি তো আজকে আর বাসায় যেতে পারবো না। ও আচ্ছা, তাহলে এখানে যদি আপনার কোনো বান্ধবীর বাসায় থাকে, ওখানে থেকে না হয় কালকে চলে যাইন। এখানে আমার কোনো বান্ধবীর বাসা নেই। আমি আমার এক বান্ধবীর সাথে দেখা করতে এসেছিলাম। ও হোটেলে উঠেছিল, ও চলে গেছে। এখন আমি কোথায় থাকবো? ও আচ্ছা, তাহলে আপনিও হোটেলে থাকুন, সমস্যা কোথায়? আমি তো এখানকার তেমন কিছুই চিনি না। আপনি একটু আমার সাথে যাবেন? নাবিলা এ কথা বলতেই কোথা থেকে একটা ছেলে দৌড়ে এসে নাবিলার ব্যাগটা নিয়ে চলে গেল। নাবিলা বসার সময় ব্যাগটা বেঞ্চের উপর রেখেছিল। ছেলেটা হুট করে দৌড়ে এসে ব্যাগটা নিয়ে পালিয়ে গেল। ছেলেটার পিছন পিছন নাবিল দৌড়ে গেল, কিন্তু ছেলেটাকে আর ধরতে পারল না। নাবিল হাঁপাতে হাঁপাতে ফিরে এসে বলল, ছেলেটা অনেক জোরে দৌড়ে পালিয়ে গেল, ওকে ধরতে পারলাম না। নাবিলের কথা শুনে নাবিলা মাথায় হাত দিয়ে বলে উঠল, ওই ব্যাগের মধ্যে আমার সমস্ত টাকা ছিল। এখন আমি কি করব? আপনার কাছে একটা টাকাও নেই? না, আমার কাছে টাকা নেই। যা টাকা ছিল ব্যাগের ভেতরে ছিল। আমার কাছে কার্ড আছে, এখন কার্ড থেকে টাকা উঠাতে হবে। আমার সাথে আপনি চলুন। আমি আপনার সাথে যাব না কোথাও, আমি স্টেশনে থেকে যাব। আমি আপনার মতো বড়লোক নই, তাই আপনার সাথে আমার মানাবে না। আপনি আপনার মতো চলে যান। একা একটা মেয়েকে এইভাবে ছেড়ে দিবেন? আর যেভাবেই হোক আমাদের বিয়েটা তো হয়ে গেছে। আমি তখন আপনার বউ। আপনার ভয় করবে না আপনার বউকে একা রাস্তায় ছেড়ে দিতে? বিয়েটা আমাদের ইচ্ছাতে হয়নি, জোর করে ওরা দিয়েছে। আর আমি আপনাকে বউ বলে মানি না, কারণ আপনাকে দেখে আমার খুব অহংকারী মনে হয়েছে। আপনার তো অনেক টাকা, আপনি সেই জন্য খুব অহংকার করেন। আর অহংকারী মেয়ে আমার একদম পছন্দ না। আর আমার অত টাকাও নাই যে আপনাকে সুখে রাখতে পারবো। এই বলে নাবিল চলে গেল। নাবিলের পিছন পিছন নাবিলা হাঁটতে লাগলো। বেশ কিছু দূর চলে গেছে নাবিল। তারপরে হঠাৎ নাবিল পিছনে ফিরে নাবিলাকে ওর পিছন পিছন আসতে দেখে অবাক হয়ে গেল। তারপর দাঁড়িয়ে নাবিলাকে বলে উঠল, কি ব্যাপার, আপনার সমস্যাটা কি? আমার পিছন পিছন আসছেন কেন? আপনাকে না বললাম আপনি আপনার মতো চলে যান? আমার ক্ষুধা লাগছে, তুমি চলো আমার সাথে। আমি কার্ড থেকে টাকা উঠিয়ে তারপরে একটা রেস্টুরেন্টে যাব। বিল আমি দিব, সমস্যা নেই। তারপর একটা হোটেল খুঁজবো, দুজনে থাকবো। তারপরে তোমার সাথে যদি আমার কোনো দিন আর দেখা হয়, তখন আমার টাকা তুমি শোধ করে দিও, অর্ধেক অর্ধেক। নাবিলার এরকম জোরাজুরি করতে নাবিলার কিছু বলল না। সে নাবিলার সাথে চলে গেল। প্রথমে নাবিলা এটিএম থেকে টাকা ওঠালো, তারপরে চলে গেল একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে চলে গেল একটা হোটেল রুম।
বুক করে চলে আসলো রুমে। রুমে ঢুকে নাবিলা বিছানায় বসে পড়ল আর নাবিলকে বলতে লাগলো, যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, তারপরে আমি গিয়ে ফ্রেশ হয়ে আসছি। নাবিল কিছু না বলে মাথা নাড়িয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হলো প্রায় 10 মিনিট পর। নাবিল ফ্রেশ হয়ে বের হতেই নাবিলাকে বলে উঠল, আমার ফ্রেশ হওয়া শেষ হয়ে গেছে, আপনি এবার ফ্রেশ হয়ে আসেন। আমি তো ফ্রেশ হতে যাব, কিন্তু ভাবছি আমি কি করব। আমার ব্যাগ তো চুরি হয়ে গেছে, আমার ব্যাগের মধ্যে সব জামা কাপড় ছিল, এখন তো আমার কাছে কোনো জামা কাপড় নেই। ও হ্যাঁ, এটা তো ঠিক কথা। আপনি চাইলে আমার শার্ট পরতে পারেন, আমার কাছে শার্ট আছে, যদি আপনার সমস্যা না থাকে। এখন তো আর কোনো উপায় দেখছি না, এটাই করতে দাও, এটাই করতে হবে। দাও তোমার একটা শার্ট দাও। তারপরে নাবিল তার ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে নাবিলার হাতে ধরিয়ে দিল। নাবিলা শার্টটি নিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসলো রুমে। এসে বলতে লাগলো, আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু রেস্ট নিব, আমার খুব ঘুমের প্রয়োজন। নাবিলার এই কথা শুনে নাবিল উঠে চলে গেল, গিয়ে সোফায় বসলো আর নাবিলার বিছানায় শুয়ে পড়ল। বিছানায় শুয়ে চোখ বন্ধ করেও নাবিলার ঘুম আসছে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নাবিলা নাবিলকে বলে উঠল, তুমি চাইলে বিছানায় এসে ঘুমাতে পারো, আমার কোনো সমস্যা নাই, মাঝখানে কোল বালিশ দিয়ে। না, আমি এখানেই ঠিক আছি, আপনার পাশে আমার শোয়াটা ঠিক হবে না। আপনি ঘুমাতে পারেন, চিন্তা করবেন না, আমি আপনার কাছে যাব না। আর কালকে থেকে আপনার আর আমার পথ একদম আলাদা। তারপরে দুজনে আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা দুজন দুদিকে চলে গেল নিজের গন্তব্যে। এভাবেই কেটে গেল প্রায় 1 বছর। নাবিল নিজের কেবিনে বসে কাজ করছিল। এমন সময় অফিসে ম্যানেজার এসে নাবিলকে উদ্দেশ্য করে বলে উঠল, মিস্টার নাবিল, আপনাকে যে প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই প্রজেক্টের সকল তথ্য অন্য কোম্পানি কিভাবে পেয়ে গেল? আর এই অর্ডারটা আমরা পেলাম না, আমাদের হাত থেকে মিস হয়ে গেল। অর্ডারটা অন্য কোম্পানি পেয়ে গেছে, নিশ্চয়ই আপনি ইনফরমেশনগুলো অন্য কোম্পানিকে দিয়েছেন টাকার বিনিময়ে, তাই না? না স্যার, আপনি এটা কি বলছেন? আমি কখনো এমন কোনো কাজ করতে পারি না, আমাকে ফাঁসানো হয়েছে নিশ্চয়ই। আমি তো খুব সততার সাথে বিগত 1 বছর ধরে এই কোম্পানির সাথে যুক্ত আছি, কখনো এরকম কোনো কাজ করিনি। তাহলে আজকে কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে? আপনি কাজটি করেছেন বিধায় আপনার বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে। আপনি আজকে অফিস থেকে বের হয়ে যাবেন, আপনার এই অফিসে কোনো জায়গা নেই। এটা বলে রবিন সাহেব নাবিলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে যাবে। এমন সময় হঠাৎ করে পেছন থেকে এক মেয়েলি কণ্ঠ ভেসে এলো। সে বলে উঠল, মিস্টার রবিন সাহেব, আপনি নাবিলকে ছেড়ে দিন, সে কোনো অন্যায় করেনি। রবিন সাহেব সাইমার কণ্ঠ শুনে পেছনে ফিরে দাঁড়িয়ে বলে উঠল, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কখন এসেছেন? আমি আপনাকে সব বিষয়টা জানাতাম, আপনি হয়তো কিছুই জানেন না, সেজন্য এই কথা বলেছেন। মিস্টার নাবিল সাহেব যে কত একটা অন্যায় করেছে তা আপনি জানতে পারলে ওকে এই অফিসে আর রাখবেন না। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কিছু বলার প্রয়োজন নেই, আমি সব কিছুই জানি। আমি এই অফিসের বস, আর আমি কিছু জানবো না এটা কিভাবে ভাবতে পারেন আপনি? আর কাজটি নাবিল সাহেব করেনি, কাজটি করেছেন আপনি। আপনি এখনই এই অফিস থেকে বের হয়ে যাবেন। আপনাকে আমি আর 1 মিনিটও এই অফিসে দেখতে চাই না। ম্যাডাম, আপনি এটা কি বলছেন? আপনাকে হয়তো কেউ ভুল বুঝিয়েছে, আমি এমন কিছু করিনি, বিশ্বাস করুন ম্যাম আমাকে। আপনি তার মানে এখনো বিষয়টা স্বীকার করবেন না, তাই তো? আপনাকে প্রমাণ দেখাতে হবে। ওয়েট, প্রমাণ দেখাচ্ছি আমি। সাইমা এটা বলে তার ফোন থেকে সিসিটিভি ফুটেজ বের করে রবিন সাহেবের সামনে ধরল। রবিন সাহেব সিসিটিভি ফুটেজ দেখে মাথা নিচু করে ফেল, আর কিছু বলতে পারল না। তারপরে সাইমা ফোনটা বন্ধ করে রবিন সাহেবকে বলে উঠল, আশা করি আপনার আর কিছু জানার নেই। আপনি এখন এই অফিস থেকে বের হয়ে যান, আর 1 মিনিটও এখানে দাঁড়িয়ে থাকবেন না। আপনার এখানে দাঁড়িয়ে থাকার কোনো যোগ্যতা নেই। তারপরে রবিন সাহেব অফিস থেকে বের হয়ে চলে গেল। সাইমা ম্যাডামকে নাবিল বলে উঠল, ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য।
এটা তো আমার দায়িত্ব, এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আমার কোম্পানির একটা ভালো কর্মী যদি মিথ্যে দুর্নামে বের হয়ে যায় সেটা আমার কোম্পানির ক্ষতি। আর আপনি একটু আমার কেবিনে আসুন তো, আপনার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে ম্যাডাম, আপনি আপনার কেবিনে যান, আমি আসছি। তারপরে সাইমা চলে গেল নিজের কেবিনে। নাবিলও চলে গেল সাইমার কেবিনের ভিতর গিয়ে সাইমাকে বলে উঠল, ম্যাডাম বলুন আপনার কি দরকার? আপনি আমাকে ডেকেছেন, কি বলবেন? তুমি বসো, তারপরে তোমার সাথে আমি কথা বলছি। সাইমার কথা শুনে নাবিল চেয়ারে বসে পড়ল। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর সাইমা বলে উঠল, নাবিল, তুমি আমার বয়সে ছোটই হবে, আমি তোমাকে তুমি করে বলি, তুমি কিছু মনে করো না কেমন? সমস্যা নেই ম্যাডাম, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। নাবিল, তুমি তো এতিম তাই না? তোমার তো বাবা মা কেউ নেই, তুমি তো এখানে চাকরি করো আর বাসা নিয়ে থাকো একা, তাই না? হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলেছেন, কিন্তু হঠাৎ আপনি এসব কথা কেন জিজ্ঞাসা করছেন? তুমি আমাকে বিয়ে করবে নাবিল? সাইমার মুখে এই কথা শুনে নাবিল যেন আকাশ থেকে পড়ল। নাবিল সাইমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলে উঠল, কি বলছেন ম্যাডাম আপনি এসব? আপনি কোথায় আর আমি কোথায়? আপনি এত বড় কোম্পানির একজন মালিক হয়ে সামান্য একটা কর্মচারীকে নিয়ে আপনি এত বড় কোম্পানির একজন মালিক হয়ে সামান্য একটা কর্মচারীকে বিয়ে করার কথা বলছেন? আপনার মাথা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? আর আপনি তো জানেনই যে আমি আপনার থেকে বয়সে ছোট, কিভাবে আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন? আরে নাবিল, তুমি আগে আমার কথাটা তো শোনো পুরোপুরি, তারপরে তুমি বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবে। আপনি কোন বিষয়ের কথা বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি শোনো। আমার বয়ফ্রেন্ড এখন আমেরিকাতে আছে, ও কিছু কাজের জন্য এখানে আসতে পারছে না। আর অপরদিকে আমার পরিবার আমাকে প্রেশার দিচ্ছে, আমি যখনই বাড়ি যাব তাদের পছন্দ করা ছেলের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। আর আমি আমার বয়ফ্রেন্ডকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। ও যতদিন না আসে ততদিন তুমি শুধু আমার হাজবেন্ডের অভিনয় করবে, ব্যাস এইটুকুই। তোমাকে আমি সত্যি সত্যি বিয়ে করব না। এটা কেমন কথা ম্যাডাম? আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে দেশে চলে আসতে বলুন। আমার বয়ফ্রেন্ড নিজে তোমার কথা আমাকে বলেছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি ওকে কল দিয়ে দিচ্ছি, তুমি ওর সাথে কথা বলে নিতে পারো। ওয়েট 1 মিনিট, আমি ওকে কল দিয়ে দিচ্ছি, তুমি কথা বলো। সাইমা তার ফোন থেকে কল দিল তার বয়ফ্রেন্ডকে। তার বয়ফ্রেন্ড কলটা রিসিভ করতে সাইমা তাকে বলে উঠল, বেবি, তুমি একটু আমার ওই অফিসের কর্মীর সাথে কথা বলবে যার কথা তুমি আমাকে বলেছিলে? ও না বিশ্বাস করতে চাইছে না যে তুমি সব বিষয়টা জানো এবং তুমি আমাকে বলেছো ওর সাথে অভিনয় করার জন্য। তুমি একটু ওকে বলবে যাতে আমার কথায় ও রাজি হয়ে যায়। ঠিক আছে, তুমি ওর কাছে ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। তারপরে সাইমা নাবিলের কাছে ফোনটা এগিয়ে দিতে নাবিল কিছু একটা দেখে ফোনের থেকে কিছুটা দূরে সরে গেল। তারপর সাইমাকে বলে উঠল, আপনি ফোনটা কেটে দিন, আমি আপনার কথায় রাজি। আমি কারোর সাথে কথা বলতে পারবো না। নাবিলের এমন কথা শুনে সাইমা বেশ অবাক হয়ে গেল। তারপর সাইমা ফোনটা কেটে দিয়ে বলে উঠল, কি হলো ব্যাপারটা? কিছু বুঝতে পারলাম না। আমি তোমাকে বললাম, তুমি রাজি হলে না, আর আমার বয়ফ্রেন্ডকে দেখা মাত্র তুমি রাজি হয়ে গেলে। ব্যাপারটা কি? আমার বয়ফ্রেন্ডকে কি তুমি চেনো? আমি আপনার বয়ফ্রেন্ডকে চিনি না, আসলে আমার মন চাইলো তাই আমি রাজি হলাম। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। কালকে সকালবেলা আমরা রওনা দিব, দুপুরের মধ্যে পৌঁছে যাব, ঠিক আছে? আর তুমি আজ অফিসের শেষে আমার সাথে দেখা করবে। তোমাকে সব বিষয়টা আগে থেকে বুঝিয়ে দিব যাতে পরবর্তীতে তোমার কোনো সমস্যা না হয়। ঠিক আছে ম্যাডাম, তাহলে এখন আমি কাজ করতে গেলাম। এই বলে নাবিল কাজ করতে চলে গেল। সারাদিন এভাবে কাজ করার পরে সন্ধ্যাবেলা কাজ শেষে নাবিল আসলো সাইমার কাছে। এসে নাবিল বলতে লাগলো, ম্যাডাম আমার কাজ শেষ হয়ে গেছে, আপনি আমাকে কি কি বুঝিয়ে দিবেন বলুন, যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তারপরে সাইমা নাবিলকে সবকিছু বুঝিয়ে দিল। নাবিল সবকিছু বুঝে চলে গেল তার পাশেই।
তারপরে পরের দিন সকালবেলা নাবিল তার সব কিছু গোছগাছ করে নিয়ে চলে আসলো অফিসে। সাইমা আগে থেকে অপেক্ষা করছিল নাবিল আসতেই তারা দুজন গাড়িতে উঠে পড়ল। তারপর চলে আসলো বাড়িতে এসে কলিং বেল দিতেই নাবিল আর আম্মু এসে দরজা খুলে দিল। সাইমাকে দাঁড়িয়ে থাকতে দেখে নাবিল আর আম্মু বলে উঠল, সাইমা মা, তুই চলে এসেছিস? আমাদের এইভাবে সারপ্রাইজ দিল, কই বললি না তো যে তুই চলে আসবি? নাবিল আর আম্মুর এই কথা শুনে সাইমা তার বড় আম্মুকে জড়িয়ে ধরে বলে উঠল, আমি বলে দিলে আর কি তোমাদের সারপ্রাইজ দিতে পারতাম? বড় আম্মু, চলো আমাকে ভিতরে নিয়ে চলো, নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবে? তোকে কি তাই বলেছি? তোকে দাঁড় করিয়ে রাখবো? আয় তাড়াতাড়ি ভিতরে আয়। আচ্ছা, তোর সাথে ছেলেটাকে চিনতে পারলাম না তো। হ্যাঁ, তুমি আগে ভেতরে চলো, তারপরে বলছি ওকে। তারপরে সাইমা নাবিলকে নিয়ে চলে আসলো ভিতরে এসে দেখে তার আম্মু কাজ করছিল। সাইমাকে দেখে তার আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে উঠল, মা, তুই চলে এসেছিস? তুই আমাদের একবার জানিয়ে আসবি না? তাহলে তোর পছন্দের সব খাবার রান্না করে রাখতাম। এখন তো আমি চলে এসেছি, এখন আমাকে রান্না করে খাওয়াবে, সমস্যা কোথায়? আমি তোমাদের সারপ্রাইজ দিলাম। পাগলি মেয়ে কোথাকার একটা। আচ্ছা, তোর সাথে এই ছেলেটাকে? এটা তোমার জামাই, আমি বিয়ে করেছি আম্মু। সাইমার এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সাইমা কিছু বলতে যাবে, সাইমার আম্মু এমন সময় সিঁড়ি দিয়ে নামছিল। নাবিলাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে নাবিল যেন আকাশ থেকে পড়ল। নাবিলাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সাইমা গিয়ে জড়িয়ে ধরল নাবিলাকে। তারপর বলল, কেমন আছিস তুই? অনেকদিন পরে দেখা হলো তোর সাথে। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? শরীরের এই অবস্থা করেছিস কেন? খাওয়া দাওয়া করিস না নাকি? আমাকে বলার আগে নিজের দিকে খেয়াল করেছিস? নিজের কি হাল করেছিস? তোকে দেখতে কেমন বুড়ি বুড়ি লাগছে। শরীরের কি অবস্থা করেছিস? আগে কত সুন্দর গুলুমুলু ছিলি, আর এখন শুকিয়ে কি হয়ে গেছিস। আমার কথা বাদ দে। তুই হুট করে বাড়িতে চলে এলি কাউকে না জানিয়ে। বিষয়টা কি? বিয়ে করার খুব তাড়া মনে হচ্ছে। তোর সাথে কথা বলতে বলতে তো ভুলে গিয়েছি। পরিচয় করিয়ে দেওয়া হয়নি। নাবিল, এদিকে এসো। সাইমার ডাক শুনে নাবিল সাইমার পাশে গিয়ে দাঁড়ালো। নাবিলকে দেখে অবাক হয়ে গেল। তারপর মনে মনে বলে উঠল, ও এখানে কি করছে? আর সাইমার সাথেই বা কিভাবে ওর পরিচয়? কিছুই বুঝতে পারছি না। কতগুলো দিন পরে ওকে দেখলাম। নাবিলা এইসবই ভাবছিল। তারপর সাইমা নাবিলাকে ধাক্কা দিয়ে বলে উঠল, কিরে নাবিলা, তুই কোথায় হারিয়ে গেলি? তোকে কখন থেকে ডাকছি, শুনতে পারছিস না? না, আসলে আমি খেয়াল করিনি। বল, কি বলছিলি যেন? এটা তোর দুলা ভাই, আমি ওকে বিয়ে করেছি, আমি ওকে ভালোবাসি। এর জন্য একেবারে বিয়ে করে বাড়ি চলে এলাম। কেমন হয়েছে? দুলা ভাইকে পছন্দ হয়েছে? সাইমার মুখে এমন কথা শুনবে নাবিলা সেটা কখনো আশা করেনি। নাবিলা কয়েক পা পিছিয়ে গেল। নাবিলাকে এমন করতে দেখে সাইমা বলে উঠল, কি রে নাবিলা, তুই এমন করছিস কেন? তুই আমার বিয়ের কথা শুনে খুশি হসনি, নাকি এমন করছিস কেন? নাবিলা ছলো চোখ নিয়ে একবার নাবিলের দিকে তাকালো। তারপরে চোখের পানি কোনো মতে মুছে হাসি মুখে বলে উঠল, খুশি হব না কেন? খুব বেশি খুশি হয়েছি, কিন্তু রাগও করেছি। আমাদের না জানিয়ে তুই বিয়ে করে ফেলতে পারলি। আর কাউকে না হোক, আমাকে একবার জানাতে পারতি। সরি রে, মানে টেনশনের চোটে এমন করে ফেলেছি। আব্বু আর আম্মু মিলে এমন চাপ দিয়েছিল বিয়ের জন্য, এর জন্য আর কি মাথা কাজ করছিল না, তাই না জানিয়ে বিয়ে করে ফেলতে হলো। সবই বুঝতে পারলাম। আচ্ছা, তোরা কথা বল, আমি একটু রুমে যাচ্ছি। এই বলে নাবিলা উপরে উঠে চলে গেল। নাবিলা উঠে চলে যেতে সাইমার আম্মু সাইমাকে মারতে যাবে। এমন সময় নাবিলার আম্মু সাইমার আম্মুকে আটকে বলে উঠল, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? এত বড় মেয়ের গায়ে তুই হাত তুলছিস? এখন তো কিছু করার নাই, মেয়ে তো বিয়ে করেই ফেলেছে। কি করবে আর বল? আর ছেলেটা দেখতে তো মাশাআল্লাহ সুন্দর, কিন্তু পিচ্ছি পিচ্ছি আছে একটু, এইটাই যা। হ্যাঁ বড় আম্মু, নাবিল আমার থেকে জুনিয়র, কিন্তু এখানে বয়স কোনো বিষয় না। আমি ওকে ভালোবাসি আর নাবিলও আমাকে অনেক ভালোবাসে, এটাই সব থেকে বড় বিষয়। আচ্ছা ঠিক আছে, যা তোরা উপরে গিয়ে রেস্ট কর। তোর রুমে যা, নাবিলকে সাথে করে নিয়ে যা। সাইমা তার বড় আম্মুর কথা শুনে নাবিলের হাত ধরে উপরে উঠে চলে গেল।
ওরা দুজন উপরে উঠে চলে যেতেই সাইমার আম্মু বলে উঠল, বড় ভাবি, আপনি এটা কি করলেন? ওর আব্বু বাসায় ফিরলে, বিশেষ করে বড় ভাই বাসায় ফিরলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আর বাবাকে কিভাবে মানাবো বিষয়টা বলুন। এখন যা হবার হয়ে গেছে, কিছু করার নেই। নতুন জামাই বাসায় এসেছে, চল হাতে হাতে দ্রুত রান্না করে ফেলি। খাবার দিতে হবে তো নাকি? আপাতত যা আছে তাই রেডি করে দে, তারপর রান্না করছি আস্তে আস্তে। তারপরে প্রথমে নাবিলার আম্মু যা খাবার ছিল তাই দুজনে খাবার রেডি করে রাখলো। তারপরে দুই চা মিলে দ্রুত রান্না বসিয়ে দিল। অপরদিকে নাবিলা রুমে গিয়ে কান্না করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, এটা নাবিল কিভাবে করতে পারলো? আমি তোর বউ, ও কিভাবে আমাকে ভুলে গিয়ে আমার কাজিনকে বিয়ে করতে পারলো? এর উত্তর আমাকে দিতেই হবে ওর। নাবিলা এই ভেবে সাইমার রুমের দিকে যেতে লাগলো। এদিকে সাইমা ফ্রেশ হয়ে এসে নাবিলকে বলল ফ্রেশ হয়ে আসতে। নাবিলাও ফ্রেশ হয়ে এসে বসেছে। এমন সময় নাবিলা আসলো সাইমার রুমে। তারপর নাবিলা সাইমাকে বলে উঠল, দুলাভাইকে নিয়ে খাবার খেতে নিচে আয়, আম্মু ডাকছে। বোন সোনা ভালো আমার, শোন না, আমি একটু বের হব, আমার একটু কাজ আছে। নাবিলের খাবারটা তুই ঘরে দিয়ে যা। এই কথা শুনে নাবিলা চলে গেল নিচে নাবিলের খাবার আনতে। আর সাইমা যাওয়ার সময় নাবিলকে বলে গেল, তুমি কিন্তু খুব সাবধানে থেকো, আর ভুলভাল কোনো কথা বলো না, যাতে ধরা পড়ে যায়, কেমন? সেটা নিয়ে ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নিব। কিন্তু আপনি এত বড় রাজবাড়ির একটা মেয়ে, আমার দেখে তো বিশ্বাসই হচ্ছে না। রাজবাড়িটা তৈরি হয়েছিল আমার দাদার আমলের। আমার দাদা এখনো বেঁচে আছে, যার জন্য এখনো আমরা সবাই একসাথেই থাকি এবং ভবিষ্যতেও থাকবো। কাজের সূত্রে হয়তো বাইরে থাকা হয়, কিন্তু গ্রামে আসলে এখানেই আমরা থাকি সবাই মিলে একসাথে। আচ্ছা থাকো, ঠিক আছে, আমি এসে তারপর আরো কথা বলবো। এ বলে সাইমা চলে গেল নিজের কাজে। নাবিলা নিচ থেকে খাবার নিয়ে উপরে চলে আসলো। এসে দেখে সাইমা রুমে নেই, বের হয়ে চলে গেছে। নাবিলা খাবারটা টেবিলের উপর রেখে দরজাটা আটকে দিয়ে এসে নাবিলার কলার চেপে ধরে বলে উঠল, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয়? আমি তোর বউ হয়ে থাকা সত্ত্বেও তুই আমার কাজিনকে আবার বিয়ে করেছিস। নিশ্চয়ই তুই আমার কাজিনকে ফাঁসিয়ে বিয়ে করেছিস, তাই না? যেভাবে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছিলি। আমার সাথে একদম বাজে ব্যবহার করবেন না। আমি কিন্তু এই বাড়ির জামাই, আর আপনার দুলাভাই, এটা ভুলে যাবেন না। তুই যে আমার স্বামী, তুই কি এটা ভুলে গেছিস? তুই কেন আমার কাজিনকে বিয়ে করেছিস? নিশ্চয়ই টাকার লোভে বিয়ে করেছিস, তাই না? ঠিকই ধরেছেন, আমি আপনার কাজিনকে টাকার লোভে বিয়ে করেছি। আপনাকে বিয়ে করে তো আমি কিছুই পাইনি, তাই আপনার কাজিনকে পাঠিয়ে বিয়ে করেছি। আপনার আরও কিছু জানার না থাকলে আপনি আসতে পারেন। তুই আমার সাথে এমনটা কেন করলি? তোর টাকার প্রয়োজন, তুই আমাকে বলতে পারতি। আমার বাড়ির ঠিকানা তো তুই জানতি, চলে আসতি আমার কাছে, আমি তোকে যত টাকা লাগে দিয়ে দিতাম। আমি তো তোকে ডিভোর্স দেইনি, তুই কেমনে বিয়ে করতে পারলি? আমি সাইমাকে ভালোবাসি, তাই সাইমাকে বিয়ে করেছি। আপনার কোনো সমস্যা আছে? আমি আপনাকে ভালোবাসি না। নাবিলের মুখে এই কথা শুনে নাবিলা নাবিলকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে উঠল, কিন্তু আমি তো তোকে ভালোবাসি। আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন, আমরা তো স্বামী স্ত্রী। তুই কিভাবে আমাকে ফেলে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারলি? আমি তো তোমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার ওকে সহ্য হচ্ছে না তোমার পাশে। তুমি এটা কিভাবে করতে পারলে আমার সাথে? আপনার এসব কথা শোনার ইচ্ছা আমার নেই। প্লিজ আপনি আমার রুম থেকে বের হয়ে যান, অন্য কেউ দেখলে খারাপ ভাববে। কেন খারাপ ভাববে? আমি তো তোমার বউ, আমাকে তো তুমি প্রথমে বিয়ে করেছিলে। এটা হয়তো কেউ জানে না, কিন্তু আর তুমি তো জানি। আমি সেটা মানি না, কিন্তু হ্যাঁ, আপনি আমার শালিকা, অবশ্যই সেই পরিচয় আপনি এখানে থাকতে পারেন। একটা কথা আছে না, শালি আদি ঘরওয়ালি। তো দুলাভাইকে যদি শালিরা যত্ন করে, তাহলে যত্ন কে করবে? আমি খাই আর আপনি আমার পাশে বসে বাতাস করে দিন। যতই হোক দুলাভাই বলে কথা। তুমি আমাকে ঠকিয়েছ, আমার সাথে তুমি প্রতারণা করেছ। আমি কে তুমি জানো। আমি যদি এখনই বাবাকে বলি, তাহলে তোমাকে মাটিতে পুঁতে রেখে দিবে। এই জমিদার বাড়ির বড় মেয়ে আমি, তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ। আমি একটা হুকুম করলে তোমার কি অবস্থা হতে পারে তুমি জানো? আগের বারও আপনি আমাকে ভয় দেখিয়েছিলেন,
কিছু কি করতে পেরেছিলেন? এখনও ভয় দেখিয়ে লাভ নেই, কিছু করতে পারবেন না। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি খেয়ে একটু রেস্ট নিব। আপনি প্লিজ আসুন। নাবিলের কথা শুনে নাবিলা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে চলে গেল। তার রুমে নাবিল সেখানেই দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে মনে মনে বলতে লাগলো, পাগলিটা হয়তো ভেবে নিয়েছে যে আমি তার কাজিনকে সত্যি সত্যি বিয়ে করেছি। আর কিছুদিন যাক, তারপরে তুমি নিজেই সব কিছু বুঝতে পারবে। তার আগে আমি আর কিছুই বলবো না। তোমাকে একটু পরীক্ষা করে নেই, দেখি তুমি আমাকে কতটা ভালোবাসো। নাবিল তার মতো খাওয়া দাওয়া করে রেস্ট নিল কিছুক্ষণ। বিকেলবেলা নাবিল ঘুম থেকে উঠে পড়ল। তারপরে দেখলো সাইমা চলে এসেছে। সাইমা নাবিলকে ঘুম থেকে উঠতে দেখে বলে উঠল, নাবিল, তুমি উঠে পড়েছো? একটা সমস্যা হয়ে গেছে। আমার আম্মু আব্বুদের বিকেলে বাসায় ডেকে নিয়ে এসেছে। তোমাকে নিয়ে সবাই ডাকছে, তোমার সাথে কথা বলবে। আচ্ছা চলুন, যাচ্ছি নিচে। আমার চাচু কিন্তু খুব রাগী, সাবধানে কথা বলবে। প্লাস আমার দাদু ও বাবা আমার কথা শুনবে, এটা আমার বিশ্বাস। কিন্তু ওনারা দুজন শুনবে কিনা জানি না। তারপর সাইমা নাবিলের হাত ধরে নিচে চলে গেল। ওরা দুজন নিচে যেতেই সাইমার আব্বু সাইমাকে চড় মারতে যাবে। এমন সময় নাবিল সাইমার সামনে দাঁড়িয়ে বলে উঠল, আঙ্কেল, আপনি আমার বউয়ের গায়ে হাত তুলতে পারেন না, যা বলার আমাকে বলুন। নাবিলের মুখে এই কথা শুনে ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। মাঝখান থেকে নাবিল আর আব্বু বলে উঠল, তুমি তো খুব বেয়াদব একটা ছেলে। বাবা তার মেয়েকে শাসন করছে, মাঝখানে তুমি দাঁড়ানোর কে? দেখে তো মনে হয় সাইমার থেকে বয়সে অনেকটা ছোট হবে, তাও মুখে মুখে কথা বলছো। বড়দের লজ্জা করে না? আমি সাইমার স্বামী হই, তাই আমার বউয়ের গায়ে কেউ হাত তুললে আমি সেখানে প্রতিবাদ করবই। আমরা তোমাদের বিয়ে মানি না, এখনই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। সাইমা এই ছেলেটাকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যায়। তোরা এই বাড়িতে, তোদের কোনো জায়গা নেই। নাবিল আর আব্বু এটা বলতে নাবিলের হাত ধরে বাইরে বের করতে যাবে। এমন সময় সাইমার আব্বু বলে উঠল, ভাইজান, দয়া করে আমার মেয়েকে বের করে দেবেন না। আমার একটা মাত্র মেয়ে, না হয় ভুল করেই ফেলেছে, এখন কি আর করার বলুন। তাই বলে তুই কি বলতে যাচ্ছিস? অফিসের সামান্য একটা কর্মচারীকে তোর মেয়ে বিয়ে করে এনেছে, আর সেটা আমাদের মেনে নিতে হবে? তাছাড়া তো এখন কিছু উপায় নেই। আমাদের যা আছে আলহামদুলিল্লাহ, আমার সব কিছু তো আমার মেয়ে পাবে। আর আমার জামাই আমার সম্পত্তিগুলো নিয়ে না হয় একটা ব্যবসা খুললো, তারপর ওর সারা জীবন সুখে থাকতে পারবে। কিন্তু আমার মেয়েকে আমি কাজ ছাড়া করতে পারবো না বড় ভাইজান। সাইমার আব্বুর কথা শুনে নাবিল আর আব্বু কিছু বলতে যাবে, তার আগে দাদু বলে উঠল, আমার মতে শফিক ঠিক কথাই বলেছে শরীফ, তুমি চুপ করে থাকো। আমার নাতনি নাত জামাই কোথাও যাবে না, ওরা এখানেই থাকবেই। বাবা, আপনি এই কথা বলছেন, আমার বিশ্বাস হচ্ছে না। শরীফকে অনেকবার বলেছিলাম নিজের মেয়েকে শাসন কর, নিজের মেয়েকে শাসন কর, কিন্তু ও শাসন করেনি। দেখেন আজকে কি পরিণতি হলো। আর আমার মেয়েকে দেখেন, আমার মেয়ে এত বড় হয়ে গেছে, আজ পর্যন্ত ওর নামে কোনো খারাপ বিষয় কানে আসলো না। নাবিল আর আব্বুর এই কথা শুনে নাবিল বলে উঠল, আঙ্কেল, একটা কথা বলি, কিছু মনে করবেন না। নিজেদের সন্তানকে নিয়ে এতটা গর্ব করা উচিত না। আপনার সন্তান আপনাকে ভয় পায় বিধায় হয়তো আপনার সাথে কিছু শেয়ার করতে পারে না, তাই বলে এটা না যে সে কোনো ভুল করতে পারে না। সব সময় সামনে যেটা দেখা যায় সেটা ঠিক নাও হতে পারে। আমাদের না দেখা তো অনেক কিছু ঘটে যেটা আমরা কেউ জানতেও পারি না। এই তুই কি বলতে চাইছিস? তার মানে আমার মেয়ে খারাপ, তাই না? আমার মেয়ে যদি কোনো খারাপ কাজ করতো তাহলে ঠিকই আমার কানে আসতো, বুঝতে পেরেছিস? তোর মতো একটা সামান্য কর্মচারীর সাথে আমি কথা বলতে চাচ্ছি না। নাবিল আর আব্বুর এই কথা শুনে নাবিল কিছু বলতে যাবে, তার আগে দাদু আবার বলে উঠল, এখন এখানে কোনো কথা নয়, আর যা কথা হয়ে গেছে এখন যে যার ঘরে যাও, ডিনার টেবিলে সবার সাথে দেখা হবে। তারপরে সবাই আর কোনো কথা না বলে যে যার রুমে চলে গেল। দাদু চলে গেল তার রুমে। সাইমা নাবিলকে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে বলতে লাগলো, এই নাবিল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার বড় চাচুর সাথে মুখে মুখে তর্ক করছিলে কেন? আমি তো ভুল কিছু বলিনি ম্যাডাম, আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি। আমার আব্বু আমাদের সাপোর্ট করলো, এর জন্য তুমি আজ বেঁচে গেলে, না হলে তো বড় চাচু তোমাকে আজই মেরে ফেলতো। আপনারা সবাই খুব ভয় পান আপনার বড় চাচ্চুকে, তাই না? সেটা ঠিক বলেছ। যাই হোক, অনেক কথাই হলো, এখন কাজ করতে বসো।
আমি তোমাকে কিছু ফাইল দিচ্ছি, সেই ফাইলগুলো চেক দাও কেমন? আমি একটু নিচে থেকে ঘুরে আসছি। নাবিলের হাতে কিছু ফাইল ধরিয়ে দিয়ে সাইমা চলে গেল নিচে। নাবিল বসে কাজ করছিল, এমন সময় ঘরে ঢুকলো নাবিলা। নাবিলাকে দেখে নাবিল বলে উঠল, কি ব্যাপার আমার শালি এখানে এসেছে যে? দুলাভাইকে বুঝি মিস করছিলে? তা বদমাইশ, তুই আর একবার যদি নিজেকে আমার দুলাভাই বলিস তাহলে তোকে আমি এখনই খুন করে ফেলবো বলে দিলাম। তুমি আমার কিছুই করতে পারবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আমি কিছু করতে পারবো কি পারবো না তারা আমি তোকে দেখাচ্ছি। এই বলে নাবিলা নাবিলের কাছে চলে আসলো। তারপর নাবিলা নাবিলের কোলে বসে ওর হাত থেকে ফাইলগুলো সোফার উপর রেখে কিছু না বলে নাবিলের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। এভাবে প্রায় 5 মিনিট থাকার পর 5 মিনিট পরে নাবিলকে ছেড়ে দিল। তারপর বলে উঠল, দেখেছিস তো আমি কি করতে পারি? আর একটু বেশি বাড়াবাড়ি করবি তো এমন অবস্থা করব যা তুই কল্পনাও করতে পারবি না। আপনি এটা কি করলেন? আমার বউয়ের সাথে এখনো পর্যন্ত আমার বাসর হয়নি, আর আপনি আমার ঠোঁট স্পর্শ করলেন কেন? তোর প্রথম বউ আমি, তাই তোকে শুধু স্পর্শ করার অধিকার শুধুমাত্র আমার। আজকে রাতে আমি সাইমার সাথে বাসর করব, দেখি আপনি আমাকে কিভাবে আটকান। আমিও দেখব তোরা কিভাবে বাসর করতে পারিস। এই বলে নাবিলা রাগে ফোঁস করতে করতে সাইমার রুম থেকে বের হয়ে গেল। অপর দিক থেকে সাইমা আসছিল নাবিলাকে এরকম রাগি রাগি মুখে বের হয়ে যেতে দেখে রুমে এসে নাবিলকে জিজ্ঞেস করল, কি ব্যাপার নাবিল? নাবিলা ওরকম রাগারাগি মুখে আমার রুম থেকে বের হয়ে গেল কেন? আর তোমার সাথে কি ওর কিছু হয়েছে? না, আমার সাথে ওর কিছু হয়নি, এমনিতেই বের হয়ে গেছে। তারপরে দুজনেই এভাবে কাজ করতে লাগলো। রাত প্রায় 9টা, ডিনারের সময় হয়ে গেছে। নাবিলা সাইমাদের এসে ডেকে গেল। সাইমারা দুজন নিচে চলে গেল ডিনার করতে। নাবিলকে দেখে সাইমার আব্বু বলে উঠল, নাবিল তুমি আসছো? বসো আমার পাশে, এখানে বসো। সাইমার আব্বুর এই কথা শুনে নাবিলার আব্বু বলে উঠল, শরীফ, এই ছেলে যদি আমাদের সাথে এক ডাইনিং টেবিলে খায় তাহলে আমি খাবো না, আমি এক্ষুনি উঠে যাব খাবার ছেড়ে। নাবিলার আব্বুর এই কথা শুনে সাইমার আব্বু কিছু বলতে যাবে তার আগেই নাবিল বলে উঠল, সমস্যা নেই আঙ্কেল, আমি নিচে বসে খেয়ে নেব, আমার অভ্যাস আছে। আপনি এখানেই বসে খান, আপনাকে উঠে যেতে হবে না। তারপরে নাবিল নিচে বসলো। নাবিল নিচে বসে খাবার খেয়ে নিল। সাইমা ও নাবিলের পাশে বসে খাবার খেলো। এই বিষয় নিয়ে নাবিলার আব্বুকে আর কেউ কিছু বলতে পারলো না, কারণ তাকে সবাই খুব বেশি ভয় পায়। খাওয়া শেষে নাবিল উঠে চলে গেল। সাইমাও চলে গেল নিজের রুমে। নাবিলা খাওয়া দাওয়া শেষ করে গিয়ে নিজের রুমে বসে ভাবতে লাগলো, আজকে রাতে যে করেই হোক সাইমার রুমে আমাকে থাকতে হবে, না হলে সাইমা আর নাবিলের বাসর হয়ে যাবে। আমি এটা কিছুতেই হতে দেব না। এইসব ভাবতে ভাবতে নাবিলা সাইমের রুমের দিকে যেতে লাগলো। গিয়ে দেখলো দুজনেই কাজ করছে। নাবিলাকে দেখে সাইমা বলে উঠল, আরে নাবিলা, তুই ওই বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। তোরা দুজনেই কাজে ব্যস্ত, আমি আরো ভাবলাম আজকে রাতে তোর এখানে থেকে আড্ডা দিব। অনেক দিন তোর সাথে থাকা হয় না, গল্প করা হয় না। ও কিন্তু আজকে যে আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে রে, কালকে থাক তুই আমার কাছে। সাইমার কথা শুনে নাবিলা মনে মনে বলে উঠল, কি ইম্পর্টেন্ট কাজ সেটা তো আমি খুব ভালো করেই জানি, সেটা করতে দেব না। জন্যই তো তোদের কাছে আজকে আমাকে থাকতেই হবে, সে যেভাবেই হোক না কেন। নাবিলা এই কথাটা মনে মনে ভেবেই সাইমার উদ্দেশ্যে বলে উঠল, বুঝতে পেরেছি, এখন বিয়ে করেছিস তো এর জন্য আমরা পর হয়ে গেছি। এখন তোর বরই তোর আপন। আচ্ছা, তোর বরকে নিয়ে তুই থাক, আমার সাথে তোকে থাকতে হবে না। ভাবলাম কতদিন তোর সাথে আড্ডা দেওয়া হয় না, গল্প করা হয় না, আজকের রাতটা থাকবো, তুই আমাকে রাখলি না। আচ্ছা বাবা, তুই রাগ করছিস কেন? তুই এখানেই থাকবি, তাও আবার রাগ করিস না। ঠিক বলছিস তো, আমি এখানেই থাকবো। হ্যাঁ বাবা, সত্যি কথা বলছি, তুই এখানেই থাকবি, আর রাতে অনেক আড্ডা দিব। সাইমার মুখে এই কথা শুনে নাবিল কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে বলে উঠল, বউ, তুমি এটা কি বলছো? আজকে আমাদের বাসর রাত, তুমি কি ভুলে গেছো? তোমার বোন থাকলে কেমন করে হবে আমাদের বাসর? নাকি আজকে হবে না আমাদের বাসর? নাবিলের মুখে এই কথা শুনে সাইমা রাগের চোখে তাকিয়ে নাবিলকে বলে উঠল, নাবিল তুমি চুপ করো, এসব কি কথা বলছো? বুঝে শুনে কথা বলো। সমস্যা কোথায়? ও তো
আমার শালি হয়, আর শালির সামনে তো এগুলো বলাই যায়। নাবিলদের দুজনের কথার মাঝে নাবিলা বলে উঠল, এই তোরা দুজনেই ঝগড়া বন্ধ কর, আমি এখানেই থাকছি, এটাই ফাইনাল। তোরা এখানে কাজ কর, আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসছি একেবারে। বলে নাবিলা বের হয়ে গেল সাইমার রুম থেকে। নাবিলা চলে যেতেই সাইমা নাবিলকে বলে উঠল, এই নাবিল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি সব বলছিলে? তোমার সাথে আমি বাসর করতে যাব কেন? তুমি কি ভুলে গেছো তুমি আমার নকল হাজবেন্ড? আমি সেটা ভুলিনি ম্যাডাম, কিন্তু এসব না বললে হয়তো আপনার বোন সন্দেহ করতে পারতো, সেজন্য বলেছি, কিছু মনে করবেন না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। নাবিলা নিজের রুমে গিয়ে খুশি মনে ফ্রেশ হয়ে তারপরে হাসি মুখে বলে উঠল, বলেছিলাম না আমি আজকে তোদের বাসর হতে দেব না। দেখ কেমন লাগে, আমি আজকে তোদের ওখানে থাকবো, দেখি কেমন করে বাসর করিস তোরা। এই বলে নাবিলা চলে গেল সাইমার রুমে। তারপর সারাত নাবিলা আর সাইমা দুজনে আড্ডা দিল। নাবিল সোফায় ঘুমিয়ে গেল। নাবিলকে সোফায় ঘুমাতে দেখে নাবিলা মনে মনে বলে উঠল, আহারে বেচারা গো, কত শখ করে বলেছিল আজকে বাসর করবে, তোর বাসর আমি মাটি করে দিলাম, দেখ কেমন লাগে। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। প্রথম দিন যদিও নাবিলা রুমে থাকতে পেরেছিল, তারপরে 2 দিন কেটে গেছে। নাবিলা সাইমার রুমে আর কোনো অজুহাত দিয়ে থাকতে পায়নি। তাই সবসময় নাবিলা শুধু একটাই চিন্তা করেছে, নাবিলা আর সাইমার মধ্যে কিছু হয়ে যায়নি তো। 2 দিন পর ডিনার টেবিলে সবাই বসে আছে। নাবিলা সে নিচে বসতে যাবে, এমন সময় দাদু বলে উঠল, নাবিল দাদু ভাই, তুমি আমার পাশে এসে বসো। তুমি আর নিচে বসে এখন থেকে খাবে না, যে যাই বলুক। নাবিলার আব্বু তার বাবার মুখে এই কথা শুনে রেগে বলে উঠল, ও যদি টেবিলে বসে খায় তাহলে আমি কিন্তু উঠে যাবো, বলে দিলাম বাবা। সবাই তো ওকে মেনে নিয়েছে, তোমার মেনে নিতে সমস্যা কোথায়? আপনি যা বুঝবেন না তা নিয়ে আপনি কথা বলবেন না বাবা। আমি ওকে মানতে পারবো না, মানে পারবো না, আর ওর সাথে এক টেবিলে বসে খাবো না। কি বললে তুমি? আমি কিচ্ছু বুঝি না, তাই না? এই কথাটা বেশ জোরেই বলেছেন দাদু, যার কারণে হঠাৎ করে তার বুকে প্রচুর ব্যথা হতে থাকে। সে বুকে হাত দিয়ে পড়ে যেতে নিলেই নাবিল এসে তাকে ধরে ফেলে। নাবিলার আব্বু তার বাবাকে ধরতে গেলে সাইমার আব্বু হাত সরিয়ে বলে ওঠে, ভাইজান আপনি বাবাকে টাচ করবেন না, ডাক্তার বারবার করে বলেছে বাবাকে যেন উত্তেজিত না করা হয়, তারপরেও আপনি সেই কাজটাই করলেন। আজকে যদি বাবার কিছু হয়ে যায় তার জন্য কিন্তু দায়ী থাকবেন আপনি। সাইমার বাবার এই কথা শুনে নাবিল তাড়াতাড়ি করে বলে উঠল, এখন ঝগড়া করার সময় নাই, ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, চলুন। আমি তো এখানকার কিছু চিনি না, আমাকে রাস্তা চিনিয়ে দেবেন। তুমি ঠিক বলছো, এখন আমাদের যাওয়া উচিত। সবাই মিলে বেরিয়ে পড়লো দাদুকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে। সাইমার আব্বুর রাস্তা চিনিয়ে দিতে লাগলো আর নাবিল গাড়ি ড্রাইভ করতে লাগলো। বেশ দ্রুতই হাসপাতালে চলে আসলো। তারপর দাদুকে ভর্তি করিয়ে দিল। সবাই মিলে হসপিটালের করিডোরে অপেক্ষা করছিল। ডাক্তার বেশ কিছুক্ষণ পর বের হয়ে এসে বলল, রোগীর অবস্থা তেমন একটা ভালো নয়। আপনাদের সবাইকে অনেকবার করে বলেছিলাম তাকে উত্তেজিত না করার জন্য, সে রেগে যায় এমন কোনো কথা না বলার জন্য। আপনারা সেটাই বেশি করে করেছেন। আপনারা হয়তো চান না যে রোগী বেঁচে হোক, সেই জন্য এমন করেছেন, তাই না? এখন কিছু করার নেই, আল্লাহর কাছে দোয়া করুন যেন তাকে ফিরিয়ে দেয়, আর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। ডাক্তার এই কথা বলে চলে যেতে নাবিলা আর সাইমা দুজনেই কান্নায় ভেঙে পড়ল। বাকি সবারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কেউ প্রকাশ করতে পারছে না। নাবিল ওদের দুজনের পাশে গিয়ে বসে বলল, এইভাবে কান্না করবেন না, দাদুর দেখেন কিচ্ছু হবে না, আপনারা দোয়া করুন, দাদু ঠিকই ফিরে আসবে। সাইমা কান্না করতে করতে নাবিলের উদ্দেশ্য করে বলে উঠল, একটা আপন মানুষ অসুস্থ হলে কতটা কষ্ট লাগে তুমি কিভাবে বুঝবে বলো? তুমি তো এতিম, তুমি তো ছোটবেলায় এতিমখানায় মানুষ হয়েছো, সেই জন্য বুঝতে পারো না। যদি তোমার আপন বলতে কেউ থাকতো তাহলে ঠিকই তুমি বুঝতে পারতে এই সময় কতটা অসহায় লাগে। সাইমার মুখে এই কথা শুনে নাবিল মুখ ছোট করে উঠে চলে গেল, আর কিছু বলল না। নাবিল কান্না করতে করতে বলতে লাগলো, আমার দাদুর যদি কিছু হয়ে যায় আমি কার কাছে আবদার করব? কে আমার আবদারগুলো মিটিয়ে দিবে? আল্লাহ তুমি আমার দাদুকে আমার কাছে ফিরিয়ে দাও। নাবিলার কান্নামাখা মুখটি দেখে নাবিলের অনেক কষ্ট হতে লাগলো। নাবিল মনে মনে বলে উঠল, আল্লাহ
তুমি ওনার দাদুকে ওনার কাছে ফিরিয়ে দাও। কতটা অসহায় লাগছে ওনাকে তা দেখে বোঝা যাচ্ছে। তুমি ওনাকে ফিরিয়ে দিও না, ওনার দোয়া তুমি কবুল করে নাও। এই মেয়েটাকে তো আমি ভেবেছিলাম শুধু অহংকার করতে জানে, এখন দেখি না ও ভালোবাসতেও জানে। তাহলে কি নাবিলা আমাকেও সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে? নাবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব অনেক কিছুই ভাবছিল। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার আবার আসলো নাবিলদের কাছে। তারপরে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, এখন রুগীর একটু রেসপন্স করছেন, উনি আউট অফ ডেঞ্জার বলা যায়, কিন্তু একটা কথা মাথায় রাখবেন এবং পরবর্তীতে যদি এমন কিছু ঘটে তাহলে ওনাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে, বলে দিলাম। সবাই অনেক খুশি হলো ডাক্তারের কথা শুনে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করলো। 3 দিন পরে দাদুকে হসপিটাল থেকে ছেড়ে দিল। দাদু পাশে এসে নিচের রুমে শুয়ে আছে। এমন সময় নাবিল দাদুর কাছে আসলো। নাবিলকে দেখে দাদু বলে উঠল, নাবিল দাদু ভাই, আয় ভেতরে আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? কেমন আছেন দাদু এখন আপনি? আর আপনি কি ভাবছিলেন? আপনি কি কাউকে খুব মিস করছেন নাকি? তুই কিভাবে বুঝলি আমি কাউকে মিস করছি? সেটা আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে। তো আপনি কাকে মিস করছিলেন? আমি আমার ছোট ছেলেকে মিস করছি। ওর চলাফেরা, কথাবার্তা অনেকটাই ওর মতো। আমি তোর মাঝে ওর ছায়া দেখতে পাই। ও আপনার ছোট ছেলে কোথায়? তাকে তো দেখলাম না। সে অনেক ঘটনা দাদু ভাই, 20 বছর আগের ঘটনা। আমি দেশের বাইরে গিয়েছিলাম, সেখানে গিয়ে মিথ্যা একটা কেসে ফেঁসে যাই। বছর খানেকের জেল হয় আমার। সবাই ভেবে নিয়েছিল আমি বোধহয় মারা গিয়েছি, কোনো যোগাযোগ করতে পারিনি বলে। 1 বছর শেষে যখন আমি দেশে ফিরি, এসে শুনি আমার ছোট ছেলে ভাইদের সাথে ঝামেলা করে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। আর সেই কথা শুনে তো দাদিমাও স্ট্রোক করে মারা গেছে। তার শেষ মুখটাও আমি দেখতে পারিনি। আপনার ছোট ছেলেকে পরে খোঁজার চেষ্টা করেননি? সে কোথায় আছে? আমার ছোট ছেলেকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো খোঁজ খবর পাইনি রে। আপনার ছোট ছেলের নাম কি দাদু? আমার ছোট ছেলের নাম নাহিদ। কি হলো দাদু ভাই, তুমি চমকে উঠলে কেন? দাদুর মুখে এই কথা শুনে নাবিল চমকে উঠল। নাবিলকে চমকে উঠতে দেখে দাদু বলে উঠল, না দাদু, কিছু না, আপনি রেস্ট করুন, আমি পরে আসবো আবার। এ বলে নাবিল রুম থেকে বের হয়ে চলে গেল। স্যামের রুমে গিয়ে নাবিল বিছানায় বসে ভাবতে লাগলো। আমার বাবা এই বাড়ির ছোট সন্তান। বাবা যখন এই বাসা থেকে বের হয়ে যায় তখন আমি এই পৃথিবীতে তো ছিলামই না, সেজন্য আমি জানতেও পারিনি এটা আমারই দাদু বাড়ি। কিন্তু আমার ভাইয়া হয়তো বা জানতো, যার জন্য আমাকে কিছু জানায়নি। জানাবেই বা কী করে? আমি তো নিজে থেকে ওদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। যাই হয়ে যাক না কেন, আমি কারো কাছে নিজের আসল পরিচয় দিব না। নাবিল এসব ভাবছিল ঘরে বসে। এমন সময় সাইমা দৌড়াতে দৌড়াতে এসে বলল, নাবিল আমার বয়ফ্রেন্ড চলে এসেছে দেশে। কালকে নাকি তার বাবা মাকে নিয়ে এ বাড়িতে আসবে কথা বলতে। এখন আমার বাড়িতে আমি কি দিয়ে বোঝাবো? কিছু একটা বলে ওদের বোঝাতে হবে। আপনি চিন্তা করবেন না, ওনাদের আসতে দিন, আমি বাকিটা বুঝে নেব। সেদিনের দিনটা এভাবে কেটে গেল। পরের দিন সকালবেলা নাবিলাদের পাশে কলিং বেল বেজে উঠল। নাবিলার আম্মু গিয়ে দরজা খুলে দেখতে পেল পরিচিত কিছু মুখ। নাবিলার আম্মু খুশিতে বলে উঠল, নাহিদ, তোমরা এতদিন পর এসেছো, তোমাদের অভিমান তাহলে ভেঙেছে এতদিন পর? নাবিলার আম্মু সবাইকে নিয়ে ভেতরে আসলো। সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। নাবিলার আব্বু নাহিদকে আসতে দেখে নাবিলার আব্বু রেগে বলে উঠল, তুই বাসায় ঢুকেছিস কোন সাহসে? তোকে না বলেছি তুই বাসায় আর কোনোদিনও ঢুকতে পারবি না? তাও তুই কোন সাহসে বাসায় পা রেখেছিস? আমি এই বাড়ির ছেলে, আমি কেন এই বাসায় আসতে পারবো না? তোমার যেমন অতিরিক্ত রাগ ছিল, আমারও অতিরিক্ত রাগের কারণে আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। এটা আমার ভুল ছিল, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই, যার কারণে আমি আমার বাবাকে আজ কতগুলো দিন দেখি না। আমি আমার বাবার সাথে দেখা করতে এসেছি। দাদু চেঁচামেচির আওয়াজ পেতেই নিচে নামতে লাগলো। নিচে এসে তার পা আটকে গেল। তার ছোট ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। নাহিদ গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলে উঠল, বাবা তুমি কেমন আছো? তোমাকে আমি কত মিস করেছি তুমি জানো? বড় ভাইজান বলছিল তুমি নাকি মারা গেছো।
তোমাকে কত যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। এক পর্যায়ে বড় ভাইজানের সাথে ঝামেলা লেগে আমি বাসা থেকে বের হয়ে চলে আসি। আমার মতো হতভাগা বাবা আর কে আছে বলো? আমার ছোট ছেলেটাকে কত খুঁজেছি আমি, পাইনি। আমার বউটারও আমি শেষ মুখ দেখতে পারিনি। আমার থেকে দুর্ভাগ্যবান আর কে আছে? আচ্ছা, আমার রাজীব দাদু ভাই কোথায় আছে? আমি ওকে দেখিনি কতদিনও। ও কত বড় হয়ে গেছে। দাদুর কথা শুনে রাজীব এগিয়ে এসে তার দাদুকে বলে উঠল, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার রাজীব দাদু ভাই। আমার দাদু ভাইটা কত বড় হয়ে গেছে। আয় দাদু ভাই, আমার বুকে আয়, তোকে একটু আদর করে দিই। তারপরে দাদু চলে গেল উপরে। নাবিলার আব্বু আর কিছু বলতে পারল না, কারণ তার বাবা নিজে সব মেনে নিয়েছে। নাবিলার আব্বু যখন দেখল তার ছোট ভাই নিজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন মনে মনে ভাবল, নাহিদের ছেলের সাথে নাবিলার বিয়েটা দিলে কেমন হয়? খুবই ভালো হয়। এখন তো দেখছি নাহিদের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। নাবিলার আব্বু মনে মনে এই কথাটি রেখে দিল ঠিক সময় মতো বলবে বলে। অনেক দূর থেকে নাবিলের আব্বু জার্নি করে এসেছে, তাই সবাই রেস্ট নিচ্ছে। রাত্রের ডিনার টেবিলে সবাই খাওয়া দাওয়া করতে বসলো। নাবিলও আসলো খাবার টেবিলে। নাবিলকে দেখে নাবিলের আব্বু আর নাবিলের আম্মু দুজনেই তাকিয়ে রইল তার দিকে, কিন্তু কিছু বলতে পারল না, কারণ নাবিল যখন বাসা ছেড়েছিল তখন বলেছিল যদি নাবিলকে তাদের ছেলে বলে পরিচয় দেয় নাবিল মরে যাবে। কারণ ছিল তার বাবা হুটহাট করে তার মায়ের গায়ে হাত তুলত। সেজন্য নাবিল একদিন রাগ করে বাসা থেকে বের হয়ে চলে এসেছিল। তারপরে নিজের মতো চাকরি করে জীবনযাপন করত। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো উঠে চলে গেল। নাবিলের আম্মু চলে গেল নাবিলের পেছন পেছন গিয়ে দেখলো নাবিল সাইমার রুমে ঢুকছে। নাবিলের আম্মু নাবিলকে গিয়ে জড়িয়ে ধরে বলে উঠল, বাবা তুই আমাকে আর কত কষ্ট দিবি বল? তোর কসম তুই তুলে নে না, আমি আর পারছি না তো। নিজের ছেলেকে চোখের সামনে দেখে জড়িয়ে ধরতে পারছি না, এর থেকে কষ্ট আর কি আছে? আমার দেওয়ার শর্ত কি আপনারা ভুলে গেছেন? এসব কথা প্লিজ বলবেন না, এখানে কেউ শুনতে পেলে সমস্যা হয়ে যাবে। প্লিজ বাবা, আমাকে আর এভাবে কষ্ট দিস না। আমি আর বাঁচবই কয়দিন বল? আমি শেষ নিঃশ্বাস ফেলার আগে আমার পরিবারকে সুখী দেখে যেতে চাই। নাবিল তার আম্মুর এই কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে না পেরে চলে গেল ছাদে। আর এদিকে তার আম্মু চোখের পানি ভাসিয়ে কান্না করতে লাগলো। দরজার বাইরে থেকে সবকিছুই শুনেছে নাবিলা, ও কিছু বুঝতে পারছে না, যার জন্য ও চলে গেল ছাদে। নাবিল ছাদে গিয়ে দেখতে পেল রাজীব আর সাইমা ওখানে আগে থেকেই উপস্থিত আছে। নাবিলকে ছাদে যেতে দেখে সাইমা বলে উঠল, নাবিল তুমি এসেছো, এদিকে এসো, আমি তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দেই। আমার কারোর সাথে পরিচিত হওয়ার ইচ্ছা নেই। নাবিল এটা বলে সেখান থেকে চলে যেতে যাবে, এমন সময় নাবিলা এসে নাবিলের হাতটা ধরে ফেল, তারপর বলে উঠল, তুমি এখন কোথাও যাবে না, তোমার সাথে আমার কথা আছে, তুমি এখানে এসো। নাবিলা নাবিলের হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নিয়ে আসলো। তারপরে সাইমা আর রাজীবের সামনে দাঁড়িয়ে বলে উঠল, তোমার আর রাজীবের মধ্যে আসল সম্পর্কটা কি এখন বলো? মানে এসব তুমি কি বলছো? আমার আর রাজীবের মধ্যে কিসের সম্পর্ক থাকবে? দেখো নাবিল, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আমি দরজার বাইরে থেকে তোমার আর আন্টির সমস্ত কথাই শুনেছি। নাবিল বুঝতে পারল যে ধরা পড়ে গেছে, তাই নাবিল চুপ করে রইল মাথা নিচু করে। সাইমা কিছু বুঝতে পারছে না, এজন্যই সাইমা প্রশ্ন করে বসলো, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে এখানে, আমাকে কেউ বুঝিয়ে বলবে? আর রাজীব, তুমি এসে পর্যন্ত আমার সাথে একটু ভালো করে কথাও বলনি। কি কারণে তুমি এমন করছো? নাকি তুমি নাবিলকে নিয়ে আমার সাথে কোনো কিছু নিয়ে সন্দেহ করছো? তোমার কি মনে হয় আমি তোমাকে সন্দেহ করতে পারি? আর এখানে তো সন্দেহ করার কোনো জায়গাই নেই, কারণ যাকে তুমি নিজের স্বামী সাজিয়ে এ বাড়িতে এনেছিলে সে আর কেউ না, আমার একমাত্র ছোট ভাই, অর্থাৎ তোমার দেওর হয়। সেক্ষেত্রে সন্দেহ করার কোনো অবকাশ নেই। মানে তুমি কি বলছো? নাবিল কিভাবে তোমার ভাই হতে পারে? তুমি তো কখনো তোমার কোনো ছোট ভাইয়ের কথা আমাকে বলনি। হ্যাঁ বলিনি ঠিকই, কারণ পরিস্থিতি ছিল না তেমন। নাবিল একটা ভুল বোঝাবুঝির কারণে বাড়ি থেকে চলে যায়, আর আমাদের ওর কসম দিয়ে চাই ওকে যদি আমরা নিজের ভাই বা আমার বাবা মা ওকে নিজের সন্তান বলে পরিচয় দেয় তাহলে ও মারা যাবে।
যার কারণে আমরা এতদিন ওর পরিচয় কাউকে দিতে পারিনি। আমি বিষয়টা এখন বুঝতে পারলাম। সেদিন আমি ফোন দিয়েছিলাম তোমাকে, নাবিল তোমার সাথে কথা না বলেই আমার নকল বর সাজার জন্য রাজি হয়ে গিয়েছিল। তখন বিষয়টা আমার কাছে খটকা লেগেছিল, কিন্তু পরিষ্কার হয়নি। এখন আমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তোমাদের কথা আমি কিছু বুঝতে পারছি না, এখন আমাকে বুঝিয়ে বলো। নাবিল তোর নকল বর মানে? আসলে নাবিলা, আমি রাজীবকে ভালোবাসতাম। রাজীবরা দেশে আসতে পারছিল না, কিন্তু কাজের কারণে তার বাবা মা এদিক থেকে প্রেশার দিয়েছিল আমার বিয়ের জন্য। রাজীব তখন আমাকে বুদ্ধি দেয় নকল বর সাজিয়ে বাসায় নিয়ে আসার জন্য। এমনকি নাবিলের কথা রাজীবই আমাকে নিজেই বলেছিল। এটাই হচ্ছে আসল কাহিনী। তাহলে যে তোরা 7-8 দিন একসাথে থাকলে সেই বিষয়টা? আমি বিছানায় ঘুমিয়েছি আর নাবিল সোফাতে ঘুমিয়েছে, ঠিক যেভাবে প্রথম দিন তুই থাকার কারণে আমরা ঘুমিয়েছিলাম। সাইমার কথা শুনে নাবিলা বেশ খুশি হলো। খুশিতে ও কান্না করে দিল। নাবিলাকে কান্না করতে দেখে সাইমা বলে উঠল, কি রে নাবিলা, তুই কান্না করছিস কেন? কিছু হয়েছে তোর? না, আমার কিছু হয়নি, তোরা থাক, আমি তো আমার রুমে গেলাম, ভালো লাগছে না। এই বলে নাবিলা চলে গেল। তারপরে নাবিল বুঝতে পারল নাবিলা রাগ করে চলে গেল, তাই নাবিলও বলে উঠল, ম্যাডাম আপনারা দুজন একটু একান্ত সময় কাটান, আমি তাহলে নিচে যাই। নাবিলের কথা শুনে সাইমা বেশ লজ্জা পেল। তারপর বলে উঠল, আমাকে ম্যাডাম বলার প্রয়োজন নেই, আমাকে তুমি ভাবি বলে ডাকতে পারো। আমি তো তোমার বড় ভাবি হই, তাই না? দেখা যাক কি বলে ডাকবো, এখন আপাতত ম্যাডাম বলেই ডাকি, সমস্যা নেই। তারপরে নাবিলও চলে গেল সিঁড়ি বেয়ে নিচের দিকে। নাবিল ভাবলো একবার নাবিলার ঘরে যাবে, কিন্তু পরে আবার ভাবলো নাবিলা যদি কিছু ভাবে। শেষ পর্যন্ত নাবিল চলেই গেল নাবিলার ঘরে। নাবিল গিয়ে দেখলো নাবিলা বালিশে মুখ গুজে কান্না করছে। নাবিল পেছন থেকে নাবিলাকে ডাক দিল। নাবিলা তাড়াতাড়ি করে উঠে নাবিলকে তার ঘরে দেখে নাবিলা বলে উঠল, তুমি আমার ঘরে এসেছো কেন? আমাকে আরো কষ্ট দেওয়ার কি বাকি আছে? আমার সাথে এই মিথ্যা অভিনয় এটা না করলেই পারতে। তুমি তো সব কথাটাই শুনলে, তারপর তুমি আমাকে ভুল বুঝছো। আমি কি নিজের ইচ্ছায় অভিনয় করতে রাজি হয়েছিলাম? তুমি প্রথম দিন কেন আমাকে সত্যিটা বলে দিলে না, বরং তুমি আমার সাথে মিথ্যা কথা বললে? আমি যে দেখতে চেয়েছিলাম তুমি আদৌ আমাকে ভালোবাসো কিনা। আমাকে তুমি এখনো অবিশ্বাস করো? আমি অবিশ্বাসের কথা বলিনি, আমি প্রথমেই তোমাকে বলেছি আমার অহংকারী মেয়ে একদমই পছন্দ না। আর তুমি তো ফার্স্টে সেই রকমই ছিলে, যার জন্য আমি তোমাকে একটু পরীক্ষা করে নিলাম। আর কি তাই বলে তুমি আমাকে এভাবে কষ্ট দেবে? তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছিলাম তোমার সাথে সাইমাকে দেখে? তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো। হ্যাঁ, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, আমাকে কখনো ছেড়ে যেও না। আর নাবিল নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, আর কখনো তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে কথা দিলাম। কিন্তু তোমাকেও যে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা বলো না, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। আজকে তুমি আমার আসল পরিচয় পেয়ে গেলে, তাতে যদি তুমি ভেবে থাকো আমি বাবা মায়ের সাথে গিয়ে বিদেশে সেটেল হয়ে থাকবো, তা কিন্তু কখনোই হবে না। আর না আমি দাদুর বাসায় থাকবো। আমি আগেও যেভাবে জীবন যাপন করেছি এখনও ঠিক সেভাবেই থাকবো। তোমাকে আমার সাথে কিন্তু ভাড়া বাসায় গিয়ে থাকতে হবে, কষ্ট করতে হবে, পারবে তো? তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো, শুধু তুমি আমাকে ছেড়ে যেও না। আমি রাজপ্রাসাদে থাকতে চাই না, তোমার সাথে আমি কুড়ে ঘরে গিয়েও শান্তি মতো থাকতে চাই, তোমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে চাই। ওরে বাবা, আমার বউ দেখছি খুব রোমান্টিক কথা বলতে পারে। তা সিনিয়র বউ আমাকে কি একটু আদর করা যায়? নাবিলের মুখে এমন কথা শুনে নাবিলা নাবিলের বুকে আরো বেশি মুখ লুকাতে লাগলো। নাবিল মুচকি হাসি দিয়ে বলে উঠল, আমার বউ দেখি লজ্জা পাচ্ছে। তোমার লজ্জা মাখা মুখটা একটু তোলো, তোমাকে একটু দেখি এভাবে কেমন দেখতে লাগে তোমাকে। তারপরে নাবিল আস্তে আস্তে নাবিলার মুখটি উপরে ওঠালো। তারপর নাবিলা দুগাল ধরে নাবিলার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। প্রায় 5 মিনিট এভাবে যাওয়ার পর নাবিল নাবিলাকে ছেড়ে দিল। তারপর বলতে লাগলো, আজকে আপাতত এইটুকুই থাক, বাকিটা বাসর ঘরে সেরে নেব। নাবিলের মুখে এই কথা শুনে নাবিলা ভীষণ লজ্জা পেল। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর নাবিলা বলে উঠল, নাবিল, আমার খুব ভয় করছে, এইসব বিষয়ে বাসায় কিভাবে বোঝাবো?
আমার আব্বু যে রাগী, এসব ঘটনা শুনলে না জানি আমাকে মেরেই ফেলে। নাবিলার কথা শুনে তার হাতটি শক্ত করে ধরে বলে উঠল, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমার উপরে সব ছেড়ে দাও, আমি সব কিছু ব্যবস্থা করে নিব। আমাকে ভরসা করো তো তুমি। তোমাকে আমি সবচেয়ে বেশি ভরসা করি। তারপরে নাবিলার কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে চলে গেল। এভাবেই সেদিনের দিনটা চলে গেল। পরের দিন সকালবেলা সবাই ডাইনিং টেবিলে বসে আছে। এমন সময় নাবিলার আব্বু বলে উঠল, বাবা, আমার কিছু কথা বলার ছিল, আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো। আমি তো কিছুই বুঝি না, আবার আমার থেকে অনুমতি নেওয়ার কি আছে? তোর যা ইচ্ছা তুই তাই কর, আমার থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। বাবা, আপনি এখনও সেই ঘটনার জন্য আমার উপরে রেগে আছেন। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। আমি তো আপনার কাছে মাফও চেয়েছি। আমি তোকে মাফ করে দিয়েছি। আচ্ছা বল, কি কথা আমরা শুনছি? আমি বলছিলাম কি বাবা, আমার নাবিলার তো বিয়ের বয়স হয়েছে, আর নাহিদের ছেলে রাজীবও বড় হয়েছে। নাহিদা নিশ্চয়ই ওর বিয়ের কথা চিন্তা করছে। তাহলে আমার মেয়ের সাথে যদি ওর ছেলের বিয়ে দেওয়া হয় কেমন হবে? বিষয়টা খারাপ হয় না, কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না। তুই তো নাহিদকে সহ্য করতে পারিস না, ওর ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিতে চাইছিস যে? পুরনো সব কথা ভুলে যেতে চাই বাবা, সব নতুন করে শুরু করতে চাই। আমি যা যা ভুল করেছি সব কিছুর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নাহিদ, তুই তো এখানে উপস্থিত আছিস, তুই তো শরীফের কথা শুনলি, তাহলে তোর এখন মতামত কি? তুই কি তোর মেয়ের বিয়ে দিতে চাস? বাবা, প্রস্তাবটা মন্দ নয়। আমি চাই না ভাইয়ে কোনো দ্বন্দ্ব থাকুক। আমি চাই সবাই মিলেমিশে থাকতে, কিন্তু এখানে আমার ছেলের মতামতটাও এখানে জরুরি। আমার ছেলে যদি রাজি থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। নাবিলার আম্মু গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসলো, অর্থাৎ রাজীব, সাইমা, নাবিলা আর নাবিলকে। ওরা সবাই নিচে আসতেই দাদু রাজীবের উদ্দেশ্যে বলে উঠল, রাজীব দাদু ভাই, তোমাকে একটা প্রস্তাব দেওয়ার আছে। কি প্রস্তাব দাদু? তুমি একটা কথা বলবে, তার জন্য আমার থেকে অনুমতি নেওয়ার কি আছে বলো? নাবিলার সাথে তোমার বিয়ে ঠিক করতেছি, তুমি কি এই বিয়েতে রাজি? দাদুর মুখে এই কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাজীব ফট করে বলে উঠল, না দাদু, এটা কখনোই সম্ভব না, কারণ আমি সাইমাকে ভালোবাসি। রাজীবের মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তারপর দাদু বলে উঠল, তুমি এসব কি বলছো দাদু ভাই? সাইমা তো বিবাহিত, ওর স্বামী আছে, তুমি কিভাবে ওকে ভালোবাসতে পারো? সাইমার কোনো বিয়ে হয়নি, ওর হাজব্যান্ড নকল। আমি সাইমাকে ভালোবাসি, সাইমার বিয়ে হয়নি, সাইমাকে আমি বিয়ে করব। কি সব বলছো আমাদের? একটু বুঝিয়ে বলবে কি তোমরা কেউ? তারপর রাজীব সবাইকে সবকিছু খুলে বলল, শুধু নাবিলের আসল পরিচয়টা গোপন রাখলো। দাদু সবকিছু শুনে বলে উঠল, তোমরা কেউই কাজটা একদম ঠিক করোনি। আমাদের জানালে কি আমরা তোমাদের মেনে নিতাম না? আসলে দাদু, আব্বু, আম্মু এমনভাবে প্রেশার দিয়েছিল যে কি করব বুঝতে পারছিলাম না, তার জন্য এই ঘটনাটা ঘটাতে বাধ্য হয়েছি, মাফ করে দিন। এখন আর কি করার, যেহেতু একটা ভুল করেই ফেলেছো, তাহলে রাজীবের সাথে সাইমার বিয়ে দিয়ে দেব আমরা, আর নাবিলার জন্য অন্য পাত্র খুঁজতে হবে। দাদুর এই কথা শুনে নাবিলা বলে উঠল, দাদু, আমি বিয়ে করব না, আমি অনেক আগেই বিয়ে করে ফেলেছি, আমি বিবাহিত। সবে একের পর এক ঘটনায় যেন অবাকে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। নাবিলার আপু নাবিলার মুখে এই কথা শুনে নাবিলাকে ধমক দিয়ে বলে উঠল, বিয়ে করবি না ঠিক আছে, এগুলো এত বড় মিথ্যে কথা কেন বলবি? আব্বু, আমি যা সত্যি তাই বলছি, আগে আমার পুরো কথা তোমরা শোনো, তারপরে বুঝতে পারবে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। তারপরে নাবিলা সবাইকে প্রথম থেকে সব সত্যি কথাগুলো জানালো। সবাই সব কথা শুনে চুপ করে থাকলো। নাবিলার আব্বু কিছুতেই চুপ করে থাকলো না, রেগে বলে উঠল, আমি এই বাড়িতে কিছুতেই মানি না। এই ছোট লোকের বাচ্চাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব আমি। নাবিলার আব্বু যেই কথা বলে নাবিলকে বাড়ি থেকে বের করে দিতে যাবে, এমন সময় নাবিলের আব্বু চিৎকার করে বলে উঠল, তুই কোন সাহসে আমার ছেলের গায়ে হাত দিস আর ওকে ছোট লোকের বাচ্চা বলিস? না বলিস, আমার ছোট ছেলে, খবরদার ওকে খারাপ কোনো কথা বলবি না। নাবিলার আব্বুর মুখে এই কথা শুনে নাবিলার আব্বু চুপ হয়ে গেল। তারপরে কেউ কিছু বুঝতে না পারলো। নাবিলের আব্বু সবকিছু বুঝিয়ে বলে সবাইকে। সবাই সবকিছু শোনার পর দাদু বলে ওঠে,
এই জন্য কেন জানি প্রথম থেকেই নাবিলের প্রতি আমার একটু মায়া বেশি হচ্ছিল। নাহিদের ছায়া আমি নাবিলের মধ্যে দেখতে পারছিলাম। এখন বুঝতে পারলাম কেন এমনটা মনে হচ্ছিল। এখন সব কিছু শোনার পর আমি এই সিদ্ধান্ত নিলাম যে নাবিলার সাথে নাবিলের আবার নতুন করে বিয়ে দিব, আর সাথে রাজীব আর সাইমার বিয়েটা দিয়ে দিব। যেহেতু নাবিল এবং নাবিলার বিয়েতে আমরা কেউ উপস্থিত ছিলাম না, এখন সবাই উপস্থিত থেকে ওদের দুজনের বিয়ে দিয়ে দেব। আর এই বিষয়ে আমি কারোর মতামত শুনতে চাচ্ছি না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই শেষ সিদ্ধান্ত। নাবিলার আব্বু খুব ভালো করে বুঝতে পারল তার বাবা তাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে, কারণ সেই একমাত্র অমত জানিয়েছিল বিষয়টাতে, তাছাড়া কেউ আর অমত জানেনি। নাবিল এতক্ষণ কিছু না বলেও এখন নাবিল বলে উঠল, দাদু, আমি বিয়ে করে আমার বউকে নিয়ে কিন্তু চলে যাব। আমি এখানেও থাকবো না, আমি বাবা মার সাথেও যাব না। দেখ দাদু ভাই, তোরা আমার থেকে এতগুলো দিন আলাদা ছিলি, আমার কত বয়স হয়ে গেছে, আর কয়টা দিন আমি বাঁচবো। দয়া করে আমাকে আর পাপির ভাগিদার করিস না। যে কয়েকটা দিন বেঁচে আছি পৃথিবীতে, তোদের সাথে হাসি মজা করে থাকতে চাই। আমার এইটুকু অনুরোধ তোরা রাখ। আমরা সবাই মিলে একসাথে এখানে থাকবো, কেউ আর কোথাও যাব না। দাদুর এভাবে অনুরোধ করাতে কেউ আর কোনো কথা বলতে পারল না। সন্ধ্যার দিকে কাজী ডেকে নিয়ে এসে ঘরোয়াভাবে বিয়ে দেওয়া হলো 4 জনের। রাত প্রায় 12টা। যে যার রুমে চলে গেছে। নাবিল চলে গেল নাবিলার রুমে। নাবিল গিয়ে দেখতে পেল নাবিলা খাটের মাঝখানে বসে আছে। তাদের রুমটা হালকা হলুদ ফুল দিয়ে সাজানো হয়েছে। নাবিল দরজাটা লাগিয়ে দিয়ে নাবিলার কাছে যেতেই নাবিলা খাট থেকে নেমে নাবিলকে সালাম করতে যাবে। এমন সময় নাবিল নাবিলাকে ধরে বলে উঠল, এসব করার কোনো প্রয়োজন নেই, তুমি তো আমার বুকে থাকবে সব সময়। এই বলে নাবিল নাবিলাকে জড়িয়ে ধরল। নাবিলা শক্ত করে নাবিলকে জড়িয়ে ধরল। তারপরে নাবিল নাবিলার মুখ উঠিয়ে তার কপালে একটি ভালোবাসার স্পর্শ এঁকে দিল। তারপরে নাবিল নাবিলাকে খাটে শুইয়ে দিল। এই তো শুরু হলো তাদের জীবনে নতুন এক অধ্যায়। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবসময় এভাবেই আমাদের পাশে থাকবেন। সমাপ্ত। আল্লাহ হাফেজ।